1947 সালের অক্টোবর মাস, প্রায় 2 মাস হয়ে গেল ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে এবং পাকিস্তানও একই সঙ্গে স্বাধীনতা অর্জন করেছে। অন্যান্য অনেক দেশীয় রাজ্যগুলো হয় ভারতবর্ষে না হয় পাকিস্তানে নিজেদের ইচ্ছা মতন যোগদান করেছে, কিন্তু কাশ্মীরের রাজা হরি সিং তখনও পর্যন্ত মনস্থির করতে পারেননি তিনি কাশ্মীরের যোগদান কোন অংশের সঙ্গে করবেন, ভারতের সঙ্গে নাকি পাকিস্তানের সঙ্গে করবেন। অক্টোবর মাসে ঘটে গেল এক ভয়ঙ্কর বিপর্যয়। পাকিস্তানের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের পাখতুন উপজাতির মানুষরা নেমে এলো উপত্যকায়। প্রায় 4000 সশস্ত্র হানাদার কাশ্মীরে আক্রমণ করলো এবং এই আক্রমণে সম্পূর্ণরূপে সহযোগিতা করলো পাক সেনাবাহিনী। চলতে থাকলো নির্মম হত্যালীলা। পাকিস্তানের মুজাফফরাবাদের এখন পাক অধিকৃত যে কাশ্মীর তার মুজাফফরাবাদ সেখান দিয়েই চলল এই আক্রমণ। 1947 সালের 27 অক্টোবর মধ্যরাতে পাকিস্তানের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের হাজারা জেলা থেকে প্রায় 4000 উপজাতি হিংস্র বাহিনী তারা কাশ্মীরের উদ্দেশ্যে ঝিলম নদীর যে উপত্যকা সেই উপত্যকা বরাবর কাশ্মীরের উপরে চড়াও হলো। হরি সিংয়ের সেনাবাহিনী অর্থাৎ কাশ্মীর রাজ্যের সেনাবাহিনী সেই সময় মুজাফফরাবাদে মজুদ ছিল। সেই মজুদ বাহিনী হানাদারদের হাতে পরাস্ত হলো। হানাদাররা যথেচ্ছ লুট, খুন, ধর্ষণ চালাতে থাকলো। সেই সময় হানাদারদের হাতে কাশ্মীরের রাজধানী শ্রীনগর পর্যন্ত পৌঁছানোর যে পথ সেই পথ কিন্তু সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে গেছিল, কিন্তু তারা সেই দিনই শ্রীনগরের পথে হাঁটেনি, পরিবর্তে তারা অবাধে লুট সন্ত্রাস চালাতে থাকে। সেই দিন যদি এই হানাদাররা সরাসরি শ্রীনগর আক্রমণ করত তাহলে কাশ্মীরের ইতিহাস হয়তো অন্যরকম হতো, কিন্তু তার পরিবর্তে তারা অবাধে খুন সন্ত্রাস চালায়। হিন্দু এবং শিখ ধর্মের বহু মানুষ এই হানাদারদের হাতে প্রাণ হারায়। তবে কাশ্মীরের জনবৈশিষ্ট্য এমন ছিল যে কাশ্মীরিদের মধ্যে হিন্দু বা মুসলিম বিভাজন করা সহজে সম্ভব ছিল না। ফলে উপজাতিরাও চিনতে পারেনি কারা হিন্দু কারা মুসলিম। ফলে তাদের হাতে নির্বিচারে কাশ্মীরিরা, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক, তারা কিন্তু প্রাণ দেয়। এরকমভাবে কাশ্মীরে ভয়ঙ্কর আক্রমণ নেমে আসে এবং এই আক্রমণে সম্পূর্ণভাবে সহযোগিতা করে পাকিস্তানের সেনাবাহিনী। এই রকম অবস্থায় পাকিস্তানের উপজাতিদের আক্রমণের সম্মুখীন হয়ে এবং কাশ্মীরের অন্যান্য জায়গায় যথা মিরপুর, পুঞ্চ এরকম বিভিন্ন জায়গায় যে বিদ্রোহ হয়ে উঠেছিল তার ফলে হরি সিংয়ের ভারতবর্ষের কাছে সৈন্য সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু ভারতবর্ষের পক্ষে কাশ্মীরের রাজাকে সরাসরি সৈন্য দিয়ে সাহায্য করা সম্ভব ছিল না, কারণ ভারতবর্ষ সেই সময় একটা স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌম দেশে তার সেনাবাহিনী নিয়ে অভিযান চালাতে পারত না। ভারতের সরকার কাশ্মীরের রাজাকে সে কথা জানিয়ে দেয় এবং ভারতবর্ষের সেনা তখনই কাশ্মীরে গিয়ে পাকিস্তানের যে হানাদার তাদের প্রতিহত করতে পারবে যতক্ষণ না পর্যন্ত কাশ্মীর ভারতের সঙ্গে সংযুক্ত হচ্ছে। হরি সিংয়ের রাজসভার যে প্রধানমন্ত্রী তিনি ছিলেন প্রো পাকিস্তানি, তাকে বরখাস্ত করা হয় এবং সেই সময় শেখ আবদুল্লাহ, বর্তমানে কাশ্মীরের যে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তার বাবা ফারুক আবদুল্লাহ, তার বাবা ছিলেন শেখ আবদুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় নেতা। তিনি হরি সিংকে পরামর্শ দেন যে তিনি যেন ভারতীয় সেনার সাহায্য নেন, নাহলে কাশ্মীরকে কোনোভাবেই বাঁচানো যাবে না। শেখ আবদুল্লাহর পরামর্শে তখন হরি সিং ভারতের কাছে সেনা সাহায্যের জন্য আবেদন করেন। সেই সময় দিল্লিতে পণ্ডিত নেহরুর উপর ক্রমাগত চাপ বাড়ছিল কাশ্মীরকে রক্ষা করার জন্য এবং সেখানে সেনা সহায়তা পাঠানোর জন্য।
এদিকে মাউন্টব্যাটেন বারবার জোর দিচ্ছিলেন যে যতক্ষণ না পর্যন্ত কাশ্মীর ভারতে যোগদান করছে ততক্ষণ পর্যন্ত কাশ্মীরে সেনা পাঠানো ঠিক হবে না। এই সময় ভারত সরকারের শীর্ষ আমলা ছিলেন ভিপি মেনন। ভারত সরকারের পক্ষ থেকে তাকে কাশ্মীরে পাঠানো হয়। 27 অক্টোবর কাশ্মীরের রাজা হরি সিং এবং তার মন্ত্রী সদল বলে আমেরিকান লিমুজিনের একটা দল নিয়ে তারা জম্মুতে ভিপি মেননের সঙ্গে দেখা করেন এবং পরের দিন তারা ভারত সরকারকে জানান যে তারা, বিশেষ করে মাউন্টব্যাটেনকে জানান, মাউন্টব্যাটেন সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, মাউন্টব্যাটেনকে জানান যে কাশ্মীর ভারতবর্ষে সঙ্গে যোগদান করতে সম্মত হয়েছে। পণ্ডিত নেহরুর জন্মভূমি হচ্ছে কাশ্মীর, তার পূর্বপুরুষ কাশ্মীরেরই অধিবাসী ছিল। ফলে পণ্ডিত নেহরুর মন আশঙ্কায় পরিপূর্ণ ছিল যে এই হানাদাররা, পাখতুন হানাদাররা কাশ্মীরকে হয়তো ধূলিসাৎ করে দেবে এবং নির্বিচারে হত্যালীলা চালাবে। হানাদারদের ধর্ম তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু তার পিতৃভূমি বা মাতৃভূমি হানাদারদের হাতে আক্রান্ত, এটা তাকে খুবই বিচলিত করেছিল। সেই সময় শ্যাম মানেকশ, তিনি সেই সময় ভারতের ডিফেন্স ফোর্সের চিফ অফিসার ছিলেন, তিনি মিটিং করছিলেন বল্লভভাই প্যাটেল এবং পণ্ডিত নেহরুর সঙ্গে। পণ্ডিত নেহরু সমস্ত বিষয়টা সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করছিলেন যে কিভাবে আন্তর্জাতিক বিষয়, আমেরিকা, রাশিয়া এবং অন্যান্য দেশ এই কাশ্মীরের সঙ্গে সম্পর্কযুক্ত। তখন হঠাৎ করে বল্লভভাই চিৎকার করে ওঠেন এবং বলেন, জওহরলাল, তুমি কি কাশ্মীর চাও নাকি কাশ্মীরকে যেতে দেবে? তখন পণ্ডিত নেহরু বলেন যে না, কাশ্মীরকে আমি অবশ্যই চাই। এরপর বল্লভভাই আর কোনো কথা না বেরিয়ে শ্যাম মানেকশার দিকে তাকান এবং তাকে বলেন, ইউ হ্যাভ ইউর অর্ডার্স। ঠিক সেই সময় অল ইন্ডিয়া রেডিওতে বল্লভভাই প্যাটেল ঘোষণা করেন এবং সমস্ত বেসরকারি বিমান তাকে অর্ডার দেন রিকুইজিশন করার জন্য। পরের দিন ভারতের সেনাবাহিনী কাশ্মীরে আকাশপথে নামে এবং কাশ্মীরকে রক্ষা করে। এই সময় পাকিস্তানে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনার লন্ডনকে বেতার মারফত জানিয়েছিল যে ভারতবর্ষ যেন কাশ্মীরের ভারতে যোগদান কিছুতেই সম্মতি না হয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মাউন্টব্যাটেন এবং ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তারা কাশ্মীরের সংযুক্তিকরণের যে পত্র, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, সেটাতে সম্মতি জানান এবং সেই দিন থেকেই ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীর হয়ে পড়ে। পরের দিন কাশ্মীরে ফার্স্ট শিখ ব্যাটালিয়নের সৈন্যরা নামে এবং কাশ্মীরে খণ্ডযুদ্ধ শুরু হয়। হানাদারদেরকে হটিয়ে দিয়ে কাশ্মীরের বেশিরভাগ অংশ পুনরায় ভারতবর্ষের ফৌজ রক্ষা করে। এই সময় হরি সিংয়ের রাজসভার যে প্রধানমন্ত্রী, তিনি ছিলেন প্রো পাকিস্তানি, তাকে বরখাস্ত করা হয় এবং সেই সময় শেখ আবদুল্লাহ, বর্তমানে কাশ্মীরের যে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তার বাবা ফারুক আবদুল্লাহ, তার বাবা ছিলেন শেখ আবদুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় নেতা। তিনি হরি সিংকে পরামর্শ দেন যে তিনি যেন ভারতীয় সেনার সাহায্য নেন, নাহলে কাশ্মীরকে কোনোভাবেই বাঁচানো যাবে না। শেখ আবদুল্লাহর পরামর্শে তখন হরি সিং ভারতের কাছে সেনা সাহায্যের জন্য আবেদন করেন। পণ্ডিত নেহরু চিঠিতে তার বোনকে জানিয়েছিল, নান পণ্ডিত নেহরুর বোন, তাকে তিনি জানিয়েছিলেন যে যদি আমরা একদিনও দেরি করতাম সেনা পাঠাতে, তাহলে কাশ্মীরে ধোঁয়া আর ছাই ছাড়া অন্য কিছু অবশিষ্ট থাকতো না। এরকমই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। কথিত আছে যে হানাদাররা কাশ্মীর আক্রমণ করেছিল, তাদের নেতৃত্বে ছিল আনোয়ার খুরশিদ নামে একজন পোস্টাল রেলওয়ে কর্মচারী। তো তারা আক্রমণ করার পরে, তারা পুঞ্চ এলাকা, এই অঞ্চলগুলো দখল করার পরে তারা 2 দিন সময় নিয়েছিল যে তারা ওই খুরশিদ আনোয়ারকে তাদের নেতৃত্বে রাখবে না সরিয়ে দেবে। এবং এই 2 দিন সময় হাতে পেয়েই হরি সিং ভারতের সঙ্গে যোগাযোগ করে এবং ভারতবর্ষের সৈন্য সাহায্য
কাশ্মীরে এসে পৌঁছায়। ভারতবর্ষ কিন্তু কাশ্মীরের যোগদানের পরেও কাশ্মীরে গণভোট এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের মাধ্যমে গণভোটে স্বীকৃত হয়েছিল। কিন্তু এই স্বীকৃতির পেছনে আর একটা শর্ত ছিল যে পাকিস্তানের সৈন্যবাহিনীকে পাক অধিকৃত কাশ্মীর থেকে সরে যেতে হবে। পরবর্তীকালে দেখা যায় যে কোনো দিনই পাকিস্তান তার সেনাবাহিনীকে পাক অধিকৃত কাশ্মীর থেকে সরায়নি এবং ভারতবর্ষেও সেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে সেই গণভোট অনুষ্ঠিত হয়নি। পরবর্তীকালের ইতিহাস ক্রমশ জটিল থেকে জটিলতর রূপ ধারণ করেছে। আপনাদের সঙ্গে সবটাই আজকে শেয়ার করব। মোটামুটি বলা যায় 1953 সাল পর্যন্ত ভারতবর্ষের মনোভাব ছিল যে কাশ্মীরের জনতা যদি চায় গণভোট এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে, ভারতবর্ষ কিন্তু রাজি ছিল। কিন্তু একটাই শর্ত ছিল যে পাকিস্তানের সেনাবাহিনীকে কাশ্মীরের জমি থেকে সরে যেতে হবে। পরবর্তীকালে সেটা হয়নি। এই সময় পৃথিবীর অন্য প্রান্তে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা পৃথিবীর রাজনীতি দুভাগে ভাগ হয়ে পড়ে। একদিকে নেতৃত্বে ছিল আমেরিকা, তার নেতৃত্বে ধনতান্ত্রিক দেশগুলো, এবং অন্যদিকে সমাজতান্ত্রিক দেশগুলো, তার নেতৃত্বে ছিল রাশিয়া। তাদের মধ্যেই শীত যুদ্ধ চলে। এই সময় আফগানিস্তানের উপরে সোভিয়েত রাশিয়ার প্রভাব ছিল অনেকটা, এবং আফগানিস্তান থেকে সোভিয়েত রাশিয়ার প্রভাবকে মুক্ত করার জন্য পাকিস্তানের সাহায্য নেওয়ার জন্য আমেরিকা সেই সময় পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা শুরু করে। সেই সময় পাকিস্তান আমেরিকার অন্যতম সহযোগী দেশ রূপে পরিণত হয়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর মাধ্যমে আফগানিস্তানে মুজাহিদিনদেরকে অর্থ সরবরাহ, ট্রেনিং দেওয়া এবং মৌলবাদীদেরকে উদ্বুদ্ধ করা যাতে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধ করে। আমেরিকার মতন শক্তিশালী দেশকে পাকিস্তান পাশে পেয়ে তারা বেপরোয়া হয়ে ওঠে এবং কাশ্মীর নিয়ে ভারতবর্ষের সঙ্গে তারা আর আলোচনায় রাজি ছিল না। পরিবর্তে তারা ভারতবর্ষের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সন্ত্রাসবাদের পরিকল্পনা করে। এই পরিকল্পনারই অংশ ছিল কাশ্মীরে যেসব বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদেরকে সাহায্য করা, কাশ্মীরের যুবকদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে জঙ্গি গোষ্ঠীতে নাম লেখানো, তাদেরকে ট্রেনিং দেওয়া, অর্থ সাহায্য করা, এবং কাশ্মীরে পাকিস্তান আর্মি প্রত্যক্ষভাবে জঙ্গি আক্রমণ থেকে শুরু করে সমস্ত ধরনের বিচ্ছিন্নতাবাদ তাকে প্রশ্রয় পাকিস্তান আর্মি দিয়ে এসেছে এ যাবৎ কাল পর্যন্ত। 1956 সাল আস্তে আস্তে পরিস্থিতির অনেকটাই বদল ঘটে। ততদিনে ভারত পাকিস্তান সম্পর্ক অনেকটাই বদলে গেছে এবং ততদিনে এটা পরিষ্কার হয়ে গেছে যে কাশ্মীরের ভারতবর্ষে যোগদান একটা স্থায়ী ঘটনা এবং কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ। 47 সালের অক্টোবর মাসে কাশ্মীরের তৎকালীন রাজা হরি সিং অ্যাক্সেশন ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, ভারত স্বাধীনতা আইনেই এর প্রেক্ষিতটা ছিল, এবং অন্যান্য সমস্ত দেশীয় রাজা যারা সেই সময় ভারতবর্ষে যোগদান করেছিল বা পাকিস্তানে যোগদান করেছিল, প্রত্যেকেই সেই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সেটাকে স্বাক্ষর করেই ভারতবর্ষে যুক্ত হয়। কিন্তু কাশ্মীরের ভারতের সংযুক্তকরণ ছিল একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে, এবং এই বিশেষ ঘটনাকে সামনে রেখে কাশ্মীরের জন্যে সংবিধানে বিশেষ ব্যবস্থা রাখা হয়। কাশ্মীরের আভ্যন্তরীণ বিষয়, তার আইন কানুন কেমন হবে, তার মন্ত্রিসভা কেমন হবে, সেখানটায় কাশ্মীরের নিজস্ব স্বাধীনতা দিবস থাকবে, কাশ্মীরের নিজস্ব ফ্ল্যাগ থাকবে, বৈদেশিক নীতি, সামরিক ক্ষেত্র এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া প্রায় সমস্ত বিষয়ে কাশ্মীরকে বিশেষ সুবিধা দেওয়া হয়। ভারতের সংবিধানে 370 নম্বর ধারায়, আর্টিকেল 370 এবং
35-এর এই ধারায় কাশ্মীরের এই বিশেষ যে অবস্থান সেটাকে রাখা হয়েছিল। জম্মু কাশ্মীর সহ অন্যান্য দেশীয় রাজ্য যেগুলো ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হয়েছিল সেগুলোকে সংবিধানে ভাগ ক্ষয়ের অন্তর্গত রাখা হয়। অন্যান্য যে রাজ্যগুলো ভাগ ক্ষয়ের অন্তর্গত সেখানে সংবিধান কতদূর প্রসারিত হবে সেটা নির্ধারণ করা ছিল, কিন্তু যে বিশেষ পরিস্থিতিতে কাশ্মীর ভারতবর্ষে যুক্ত হয়েছিল সে কথা মাথায় রেখে সংবিধানের যেসব অংশগুলো অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে প্রযোজ্য ছিল কাশ্মীরের ক্ষেত্রে সবটা কিন্তু প্রসারিত হয়নি। এক কথায় বলতে গেলে কাশ্মীর এক বিশেষ সুবিধা লাভ করেছিল। এটাই ছিল 370 আর্টিকেল 370-এর মূল বিষয়। 1949 সালে যখন ভারতের সংবিধান কার্যকর করা হয় তখন কাশ্মীরের যে ব্যবস্থা, বিশেষ ব্যবস্থা অর্থাৎ 370 ধারা, তার অধীনে কাশ্মীরের জনগণের হাতে বিশেষ ক্ষমতার অধিকার তুলে দেওয়া হয় এবং এটা নির্ধারণ করা হয়েছিল যে কাশ্মীর তারা নিজেরাই ঠিক করবে যে ভারতবর্ষের সংবিধান কতটা কাশ্মীরে প্রসারিত হবে এবং এই ব্যবস্থা সাময়িক ছিল, অর্থাৎ এটা কিন্তু সবসময়ের জন্য চালু থাকবে এরকম বিষয় ছিল না। 370 ধারা এই গোটা বিষয়টাই ছিল সাময়িক একটা ব্যবস্থা। ভারতের রাষ্ট্রপতি কাশ্মীরের যে সে সময় মুখ্যমন্ত্রী ছিল বা কাশ্মীর সরকার ছিল তাদের সঙ্গে পরামর্শ করে এই চুক্তি করেন, এই ঘোষণা করেন এবং ঠিক করা হয় যে সংবিধানের কোন কোন অংশ কাশ্মীরে প্রসারিত করা হবে এবং কোন কোন বিষয় কেন্দ্রীয় বিষয় কাশ্মীরের কোন কোন বিষয় কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত হবে। 52 সালে আবার আর একটা এরকম চুক্তি করা হয়, তাতে সংবিধানের আরও কিছুটা ক্ষেত্র অর্থাৎ সংবিধানের আরও কিছু ধারা বা নিয়ম সেগুলো কাশ্মীরের মধ্যে ধীরে ধীরে আরও লাগু করা হয়। এরপরে 1954 সালে আবার রাষ্ট্রপতি আদেশ জারি করে কাশ্মীরের সঙ্গে যে চুক্তি হয়েছিল অর্থাৎ 1950-এর যে ঘোষণা সেই ঘোষণাটাকে বাতিল করা হয় এবং কাশ্মীরের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত বিষয় কাশ্মীরে প্রসারিত করা হয়। এরপরে পরবর্তী বছরগুলোতে ধাপে ধাপে অর্থাৎ 54 পরে 61, 62, 63, 64, 65, 66, 72, 74 এবং 1986 সাল পর্যন্ত সংবিধান সংশোধনের মাধ্যমে কাশ্মীরে ভারতীয় সংবিধানকে আরও প্রসারিত করা হয় এবং ভারতীয় সংবিধানের যে কাঠামো সেই কাঠামোর মধ্যেই কাশ্মীরের যে সংবিধান সেটাকে রাখা হয় এবং শুধুমাত্র কাশ্মীরের মন্ত্রিসভা এবং শাসন প্রণালী ব্যতি রেখে আর সমস্ত বিষয় মূল সংবিধানের যে অংশগুলো ছিল, যে নিয়মগুলো ছিল তার মধ্যে আনা হয়। এর ফলে কাশ্মীরের জনগণের প্রতি তাদের ধীরে ধীরে যে 370 ধারার ফলে যে বিশেষ অবস্থা তারা পেয়েছিল তার যে ধীরে ধীরে সেই ক্ষমতার হ্রাস হয় এবং মূল ভারতবর্ষের যে সংবিধান সেগুলো যেগুলো কার্যকরী হয় তার ফলে কাশ্মীরের জনতার মধ্যে একটা বড় অংশ কাশ্মীর মানে মুসলিম যে জনতা ছিল তাদের মধ্যে একটা অসন্তোষ ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করে। এদিকে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1947 সালে জম্মু ছিল হিন্দু অধ্যুষিত, সেখানটায় জম্মু প্রজা পরিষদ, জম্মুর একটা দল, সেই দল তারা ভারতবর্ষের সঙ্গে সম্পূর্ণরূপে সংযুক্তি অর্থাৎ অন্যান্য যে দেশীয় রাজা যারা ভারতবর্ষে যুক্ত হয়েছিল এবং যাদের এই বিশেষ যে সুবিধা 370 ধারার মাধ্যমে কাশ্মীর যেটা পেয়েছিল সেটা বিলোপ করে সম্পূর্ণভাবে ভারতের সঙ্গে সংযুক্তির যে বিষয় সেই বিষয়টার জন্য তারা একটা আন্দোলন শুরু করে। এর ফলে ফল হয় মারাত্মক। কাশ্মীরের যারা পাকিস্তানপন্থী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের হাতে এই জম্মুর প্রজা পার্টির জম্মু প্রজা পরিষদের এই আন্দোলন তাদের হাতে কিন্তু অস্ত্র তুলে দেয়। এরপরে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ভারতীয় জনসংঘের
প্রধান সভাপতি সেই সময় ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি কাশ্মীরের একটা অর্ডারের বিরুদ্ধে সেখানে গেছিলেন আইন অমান্য করতে। শ্রীনগরের জেলে তার মৃত্যু হয়। জম্মুর প্রজা পরিষদের একটা অদ্ভুত দাবি ছিল, তাদের দাবি ছিল যে সরকারি চাকুরিতে জম্মুর মানুষের, জম্মুর যে নাগরিক তাদের অংশীদারিত্বের পরিমাণ বাড়াতে হবে, বেশি করতে হবে। এই গোটা ঘটনায় কাশ্মীরের, আগেই বললাম যে কাশ্মীরের যারা বিচ্ছিন্নতাবাদী তাদের হাতে অস্ত্র তুলে দেয় এবং ধীরে ধীরে অসন্তোষ জমতে থাকে। আগেই উল্লেখ করেছি যে শেখ আবদুল্লাহ হরি সিংকে রাজি করিয়েছিলেন ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং শেখ আবদুল্লাহর এক দৃঢ় বিশ্বাস ছিল ভারতের ধর্মনিরপেক্ষতার প্রতি। কিন্তু জম্মু প্রজা পরিষদের এই আন্দোলন ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার শক্তি সেই সম্পর্কে শেখ আবদুল্লাহকে সন্দেহবান করে তুলেছিল। তার মনে প্রশ্নচিহ্ন জাগতে শুরু করে এবং তিনি ক্রমশ বিচ্ছিন্নতাবাদী হয়ে ওঠেন এবং প্রকাশ্যে তিনি কাশ্মীরের স্বাধীনতার পক্ষে আওয়াজ তুলতে থাকেন। 1953 সালের জুলাইয়ের মাঝামাঝি শেখ আবদুল্লাহ প্রকাশ্যেই দাবি করতে থাকেন কাশ্মীরের স্বাধীনতার জন্য। কিন্তু এটা মনে রাখতে হবে যে কাশ্মীরের পাকিস্তানের পক্ষে যুক্ত হওয়ার কিন্তু শেখ আবদুল্লাহ পক্ষপাতী ছিলেন না। একদিকে কাশ্মীরে প্রো পাকিস্তানি যে সাপোর্টার তাদের স্বাধীনতার দাবি, অন্যদিকে জম্মুর প্রজা পার্টির, প্রজা পরিষদের আন্দোলন, এই সমস্ত বিষয় পরিস্থিতি ক্রমশ জটিল করে তুলেছে। এর ফলে তার ক্যাবিনেটের সদস্যরাই, তার যারা কলিগ ছিলেন, তারাই সদরি রিয়াসতের কাছে শেখ আবদুল্লাহর বরখাস্তের জন্য দাবি জানান। শেখ আবদুল্লাহকে কাশ্মীরের প্রধানমন্ত্রী, সেই সময় মুখ্যমন্ত্রী বলা হতো না, প্রধানমন্ত্রী বলা হতো, কাশ্মীরের প্রধানমন্ত্রী এর পদ থেকে তাকে বরখাস্ত করা হয় এবং তার জায়গায় শেখ আবদুল্লাহকে বরখাস্ত করে তার জায়গায় বক্সি গুলাম মোহাম্মদকে প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত করা হয় এবং তিনি তার শাসন কার্য চালিয়ে যেতে থাকেন। তার পরবর্তীকালে তারই উত্তরসূরি ছিলেন মীর কাসিম, তিনিও চালাতে থাকেন। পরবর্তীকালে 1958 সালে শেখ আবদুল্লাহ আবার গ্রেপ্তার হন, আবার তিনি মুক্ত হন এবং 1964 সালে তিনি আবার মুক্ত হয়ে 65 সালে তিনি আবার গৃহবন্দী হন। গুলাম বক্সি মোহাম্মদের পর জিএম সাদিক, তারপরে মীর কাসিম পরপর কাশ্মীরের শাসন কার্য পরিচালনা করেন। এই সময়কালে অর্থাৎ শেখ আবদুল্লাহর পর থেকে, অর্থাৎ গুলাম বক্সি মোহাম্মদ সাদিক এবং মীর কাসিমের যে সময়কাল, এই সময়ে কিন্তু পাকিস্তানপন্থী যে বিচ্ছিন্নতাবাদী শক্তি ছিল সেই শক্তি কিন্তু মাথাচাড়া সেই অর্থে দিতে পারেনি। কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণই ছিল। এরপরে 1971 সালে ভারতবর্ষ এবং পাকিস্তান আবার যুদ্ধে জড়িয়ে পড়ে। 71-এর বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধ, সেই সময় পরবর্তী পরিস্থিতিতে ইন্দিরা গান্ধীর শেখ আবদুল্লাহর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। ততদিনে শেখ আবদুল্লাহর যে মনোভাব তারও অনেকটা কিন্তু পরিবর্তন ঘটে গিয়েছে। শেখ আবদুল্লাহ যে সময় রাজনীতিতে আসেন, এটা মনে রাখতে হবে, সেই সময় তিনি অসম সাহসী, উদার এবং কাশ্মীরের জনগণের আবেগ কিন্তু শেখ আবদুল্লাহর সঙ্গে ছিলেন। কিন্তু শেখ আবদুল্লাহ শুধু এটুকু বললে হবে না, শেখ আবদুল্লাহ খামখেয়ালি ছিলেন এবং স্বেচ্ছাচারীও ছিলেন। এরকম চরিত্রের মানুষ ছিল শেখ আবদুল্লাহ এবং শেখ আবদুল্লাহর এই অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য কাশ্মীরের যে ইতিহাস, সেই ইতিহাসে যথেষ্ট জটিলতার সৃষ্টি হয়। যাই হোক, 1975 সালে শেখ আবদুল্লাহ আবার পরবর্তীতে প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত হন। এরপরে শেখ আবদুল্লাহর যে ন্যাশনাল কনফারেন্স 77-এর নির্বাচনে জয়লাভ করে এবং সেই সময় শেখ আবদুল্লাহ তার ছেলে ফারুক আবদুল্লাহকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী রূপে নির্বাচিত করেন। 1983 সালের নির্বাচনে
ফারুক আবদুল্লাহর নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্স নির্বাচনে জয়লাভ করেন, কিন্তু সেই সময় একটা ঘটনা ঘটে। ন্যাশনাল কনফারেন্সের আরেকজন নেতা ছিলেন, তার নাম ছিলেন জিএম শাহ। তিনি আবার সম্পর্কে ফারুক আবদুল্লাহর শ্যালক ছিলেন বা জামাইবাবু ছিলেন। যাই হোক, তো তিনি ন্যাশনাল কনফারেন্সকে ভেঙে দেন এবং সেই সময় কাশ্মীরের যিনি গভর্নর ছিলেন তিনি জিএম শাহকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী রূপে স্থলাভিষিক্ত করেন। জিএম শাহ ছিলেন অত্যন্ত দুর্নীতিপরায়ণ এবং তিনি প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে অত্যন্ত অদক্ষ ছিলেন। এই সুযোগে কাশ্মীরে নতুন করে আবার বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দেয়। সেই সময় অপর প্রান্তে, এর আগেই বলেছিলাম যে আমেরিকা কিভাবে সোভিয়েত ইউনিয়নকে সরানোর জন্য আফগানিস্তানে সাহায্য করেছিল। সেই সময় 1989 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ছেড়ে যেতে বাধ্য হয়। এর ফলে আফগানিস্তানের যেসব মুজাহিদিনরা ছিল তারা কিন্তু, তাদের মধ্যে অনেকেই কিন্তু সেই সময় কাশ্মীরে আসে এবং সেই সময় পাকিস্তানের লস্করে তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ, তিনি আইএসআইয়ের মদতে ভারতবর্ষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেগুলো চালাতে থাকেন এবং বিচ্ছিন্নতাবাদী শক্তি, জঙ্গি কার্যকলাপ একের পর এক চলতে থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সময় যে বিপুল পরিমাণে অর্থ আমেরিকার সিআইএ যে বিপুল পরিমাণে অর্থ আইএসআইকে দিয়েছিল, আইএসআই সেই অর্থকেই ভারতবর্ষের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদতে ব্যবহার করেছিল এবং পাকিস্তানের মাটিতে প্রচুর জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প প্রতিষ্ঠিত হয়েছিল। আফগানিস্তানে তাদের ট্রেনিং হতো, তাদের ব্রেন ওয়াশ হতো পাকিস্তানে, তারপরে তারা কাশ্মীরে এসে ভারতীয় সেনা বা ভারতীয় সুরক্ষাকর্মীদের উপর আক্রমণ চালাতো। সেই সময় দলে দলে কাশ্মীরি পণ্ডিতরা ভিটেমাটি ছাড়া হয়, প্রচুর হত্যালীলা চালানো হয় একের পর এক, এবং কাশ্মীরের ইতিহাসে এই 90-এর দশক থেকে পরবর্তী কয়েকটা বছর সবচেয়ে রক্তাক্ত সময় কাশ্মীরের ইতিহাসে, এটা বলাই যায়। এই সময় লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন এবং আরও অন্যান্য জঙ্গি গোষ্ঠী, এছাড়াও জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্ট JKLF, তাদের নেতৃত্বেও এই সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলে এবং এই সময়কালটা ছিল কাশ্মীরের সবচেয়ে রক্তাক্ত সময়। উপায়ন্ত না দেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভিপি সিং এই সময় ফারুক আবদুল্লাহ সরকারকে বরখাস্ত করেন এবং সেখানটায় রাষ্ট্রপতি শাসন বলবৎ হয়। এইভাবেই দেখা যাচ্ছে যে কাশ্মীরে রাজনৈতিক স্থিরতা সেটা কোনোদিনই সেইভাবে আসেনি। কিছু সময় শেখ আবদুল্লাহ ছিলেন, কিছু সময় বক্সি গুলাম মোহাম্মদ বা সাদিক খান বা মীর কাসিম, পরবর্তীকালে জিএম শাহ, ফারুক আবদুল্লাহ। ফলে রাজনৈতিক অস্থিরতা সবসময় কাশ্মীরে ছিল এবং এই রাজনৈতিক অস্থিরতা একটা মূল কারণ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীর শক্তির মাথাচাড়া দেওয়ার জন্য। সে অর্থে বলতে গেলে যে কোনো দেশ বা প্রদেশেই যদি রাজনৈতিক স্থিরতা না আসে তাহলে জনগণের গণতন্ত্রের প্রতি যে অবিশ্বাস, সেই অবিশ্বাসটা কিন্তু মাথাচাড়া দেয়। সেই পরিস্থিতি কিন্তু কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলেছিল। পরবর্তীকালে 2019 সালে বর্তমানের কেন্দ্রীয় যে সরকার, তারা পার্লামেন্টে 370 ধারা আর্টিকেল 370 যেটা, সেটাকে বাতিল করা হয়, সেটাকে বাতিল করে গণ্য করা হয় এবং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মামলা করা হয়। 2023 সালে সুপ্রিম কোর্টের বেঞ্চ, 5 জন বিচারপতি ছিলেন সেই বেঞ্চে, তারা কিন্তু ইউনানিমাসলি এই ডিসিশন দেন যে 370 ধারা যে বাতিল সেটা সাংবিধানিকভাবে সম্পূর্ণভাবেই বৈধ। 370 ধারা বাতিল করার পরে ব্যাপক কারফিউ জারি করা হয়, সমস্ত ইন্টারনেট প্রভৃতি বন্ধ করা হয় এবং দীর্ঘদিন ধরে কাশ্মীরের যারা বিচ্ছিন্নতাবাদী বা কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে গৃহবন্দী রাখা হয় বা রেস্ট্রিকশানে রাখা হয়। ফলে কাশ্মীরের এর জন্য ছোটোখাটো কিছু গণ্ডগোল হলেও সেটা খুব বড় আকারে ধারণ করেনি। এর পরবর্তীকালে
কাশ্মীরে সন্ত্রাসবাদী আন্দোলন হয়েছে, পুলওয়ামা অ্যাটাক হয়েছে, উড়িতে অ্যাটাক হয়েছে, কিন্তু কাশ্মীরে ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে ব্যাপক পরিমাণে প্রতি বছর লক্ষ লক্ষ ভ্রমণার্থী তারা যাচ্ছিলেন এবং কাশ্মীরের যে অর্থনীতি সেটা কিন্তু সমৃদ্ধ হচ্ছিল এবং কাশ্মীর ভারতবর্ষের ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কিন্তু দখল করে আসছিল। ঠিক সেই সময় এই 2025 সালের গত মাসে পহেলগাঁওয়ের যে আক্রমণ, সেই আক্রমণ কাশ্মীরের পরিস্থিতিকে সম্পূর্ণই আলাদা করে দিয়েছে এবং ভয়ঙ্করভাবে পহেলগাঁওয়ের যে ভ্যালি, সেই ভ্যালিতে একের পর এক জঙ্গিরা ছদ্মবেশে এসে তারা বেছে বেছে একদম পর্যটকদেরকে মেরে ফেলেছিল। তার রিটালিয়েশনে অপারেশন সিন্দুর এবং তার পরবর্তীতে ভারত পাক যে অবস্থান, তার অবনতি, যুদ্ধকালীন পরিস্থিতি সব কিছু হয়। আপাতত আবার সীমান্তে সংঘর্ষ বিরতি হয়েছে, কিন্তু কাশ্মীরের যে পর্যটন ব্যবসা সেটা এখনও সম্পূর্ণরূপে শুরু হয়নি। এখন আমরা ভারতের মূল নিবাসী, আমাদের ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আমাদেরকে কাশ্মীরে যেতে হবে, যাতে কাশ্মীরের পর্যটন ব্যবস্থা আবার স্বাভাবিক হয়, কাশ্মীরের লোক হাতে কাজ পায়। এইভাবেই কাশ্মীরকে আবার মূল স্রোতে, ভারতবর্ষের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে এবং কাশ্মীরিদের মনে এই ভাবনা জাগ্রত আমাদের করতে হবে। আমরা এটুকুই করতে পারি যে তারাও ভারতবর্ষের নাগরিক এবং আমরা যেমন ভারতীয়, কাশ্মীরিরাও সমানভাবে ভারতীয়। এটা বলেই আজকে এই এপিসোড শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, নমস্কার।